আজকের গল্পটা একটা অদ্ভুত ভুতুড়ে জাহাজকে ঘিরে, যে জাহাজটা সমুদ্রের মাঝে চলতে চলতে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। আর এটাতে থাকা যাত্রীদের মাঝে আসে এক অদ্ভুত পরিবর্তন। সামান্য খাবারকে আঁকড়ে ধরে শুরু হয়ে যায় তাদের বেঁচে থাকা লড়াই। কেউ ব্যস্ত নিজের বিলাসিতায়, আবার কেউ বা ব্যস্ত নিজের যৌন লালসা পূরণে। তবে কেউ জানে না কতদিন তারা এই জাহাজে থাকবে, আর তাদের শেষ গন্তব্যই বা কোথায়। আজকের গল্পটা অন্যান্য গল্পের থেকে একটু ভিন্ন। আর হ্যাঁ, মারামারি কিংবা রক্তের মতো ভায়োলেশন দেখে যদি আপনার আমার মতো অস্বস্তি লাগে, তাহলে ভিডিওটি আপনার না দেখার অনুরোধ থাকবে। সমাজের এক চরম বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো এই মুভিটা দেখার পর আপনার মাথায় শুধু একটা কথাই ঘুরবে, আর তা হলো এমন একটা গল্প দিয়ে মুভি বানানো সম্ভব। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হয় অনেক পুরনো একটি কোরিয়ান যুদ্ধ জাহাজ দেখিয়ে, যেটা পুনরায় মেরামত করে আবারও ব্যবহার করা হচ্ছে। এই জাহাজে আজকে মোট 80 জন মানুষ একটা আনন্দ ভ্রমণে বের হয়েছে। এই যে দম্পতিকে দেখছেন, তারা একটু ভালো সময় কাটানোর জন্য ভ্রমণে বের হয়েছে। এখানে এই মেয়েটার নাম হচ্ছে ইভ, আর তার স্বামীর নাম হচ্ছে তাকাশি। তো তাকাশি তার ওয়াইফকে বলে, না জানি এই জাহাজটা কত ভয়ঙ্কর যুদ্ধ অংশগ্রহণ নিয়েছে, আর না জানি এটাতে কত লোক শহীদ হয়েছে। ঠিক তখনই ইবের চোখ যায় কোরিয়ার প্রেসিডেন্টের উপর। সেও তার ছেলে অ্যাডামের সাথে এই জাহাজে করে ঘুরতে যাচ্ছে। খানিক বাদই প্রেসিডেন্টের কাছে একটা গ্যাং লিডার আসে। সে বলে, মিস্টার প্রেসিডেন্ট, আপনার যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে শুধুমাত্র এই অদমকে হুকুম করবেন। আমিও আমার গ্যাং নিয়ে ঘুরতে যাচ্ছি। তো প্রেসিডেন্ট তাকে খুব একটা পাত্তা না দিয়ে বলে, ঠিক আছে, সময় হলে দেখা যাবে তুমি আমার কতটা সাহায্য করতে পারো। তো যাই হোক, এদিকে ওই জাহাজের সব থেকে সুন্দর কেবিনটা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, কিন্তু কয়েকজন এই বিষয়টাকে মানতে পারছে না। তারা বলে, আমরাও তো সমান টাকা দিয়েছি, তাহলে কেন আমরা ভালো কেবিন পাবো না? আর এই বিষয় নিয়ে তাদের মধ্যে বেশ তর্কাতর্কি হয়। ঠিক তখনই সেখানে ওই গুন্ডাটা চলে আসে আর বলে, এত বেশি প্রশ্ন করা ভালো না। তখন সেখানে ইবের স্বামী তাকাশিও চলে আসে আর বলে, এরা তো ঠিকই বলেছে, সবারই সমান অধিকার হওয়া দরকার। এটা শুনে ওই গুন্ডার দল তাকে ধমক দিয়ে বলে, যদি ভালো চাও তাহলে নিজের স্ত্রীকে নিয়ে এখান থেকে বিদায় হও। এসব দেখতে পেয়ে ইস্টার হাজব্যান্ডকে নিয়ে সেখান থেকে চলে আসে। যদি ওই প্রেসিডেন্ট এই সবকিছু জানালা দিয়ে দেখতে পায়, কিন্তু সে কাউকেই কিছু বলে না। এই জাহাজে একটা অদ্ভুত বুড়ো লোক আছে। সে প্রায় সময় এখানে সেখানে ছড়িয়ে থাকা মাটি সংগ্রহ করার কাজে ব্যস্ত থাকে। আর তাকে দেখে ইভ বলে, আপনি এই অদ্ভুত কাজ কেন করছেন? তবে লোকটা তার কোনো কথার জবাব না দিয়ে শুধু একটা মুচকি হাসি দেয়। তারপর ওই অদ্ভুত লোকটা তার কেবিনে গিয়ে সেই মাটির ভেতরে কিছু তরমুজের বীজ রেখে দেয়। তাছাড়া সে সেখানে একটা লাইটের নিচে দুটো ডিম রেখে গরম করছিল। এসব দেখে ইভ কিছুই বুঝতে পারে না যে এই পাগল লোকটা আসলে কি করছে। যাই হোক, খাওয়ার সময় হয়ে গেলে প্রেসিডেন্টকে অনেক ভালো মানের খাবার দেওয়া হয়, আর সাধারণ লোকদেরকে খুবই নিম্নমানের খাবার দেওয়া হয়। আর কিছুক্ষণ পরে সেই জন নামের গুন্ডাটা প্রেসিডেন্টের কাছে এসে বসে পড়ে, আর তার নামে ভালো ভালো অনেক কথা বলতে থাকে। আসলে বাংলা কথায় বলতে গেলে তাকে অনেক পাম্পট্টি দিতে থাকে। এটা দেখতে পেয়ে তাকাশি আর চুপ থাকতে পারে না, এবং সে প্রেসিডেন্টের কাছে গিয়ে বলে, আমরা সবাই তো সমান টাকা দিয়েছি, তাহলে আমাদেরকে কেন এত কম খাবার দেওয়া হচ্ছে? তখন জন তার উপর রেগে যায় আর তার কলার ধরে তাকে হুমকি দিতে শুরু করে। তো এইসব ঝামেলা দেখে সবাই সেদিকে তাকিয়েছিল। এটা বুঝতে পেরে প্রেসিডেন্ট দাঁড়িয়ে বলে, আমি খুবই দুঃখিত, আগামীকাল থেকে সবাই সমান সমান খাবার পাবে। আসলে প্রেসিডেন্ট এটা মন থেকে বলেনি, সে শুধুমাত্র পরিস্থিতিটাকে শান্ত করার জন্য বলেছে, কারণ ভেতরে ভেতরে সে পশুর চেয়েও একটা খারাপ মানুষ। তো ওই দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট জনকে পাঠায় তাকাশিকে হুমকি দেওয়ার জন্য, যাতে সে এমন আর মুখে মুখে তর্ক না করে। ঠিক তখনই জন তাকাশির কাছে চলে আসে আর তাকে বলে, তুমি যদি পরের বার প্রেসিডেন্টের সাথে কোনো ঝামেলা করার চেষ্টা করো, তাহলে তোমাকে এই জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। এটা বলে সে তাকাশির ওয়াইফের দিকে খারাপ নজর দিয়ে সেখান থেকে চলে আসে। তো ওই দিন রাতে সবাই নিজেদের মতো সময় কাটাতে থাকে। কেউ বা জুয়া খেলছে, আবার কেউ বা নেশা করছে। এদিকে তাকাশি আর ইভ তখন জাহাজের কোনো এক কোনায় বসে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করছিল, আর প্রেসিডেন্টও তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে ইবের দিকে লালসা ভরা চোখে তাকিয়ে আছে। এটা দেখে জন সেখানে এসে তাকে বলে, কি ব্যাপার স্যার, মেয়েটাকে আপনার মনে ধরেছে নাকি? যদি আপনি চান তাহলে আমি মেয়েটাকে আপনার পায়ের কাছে এনে হাজির করে দিতে পারি। এটা শুনে প্রেসিডেন্ট বলে, সেই প্রথম থেকে তুমি শুধু বলেই যাচ্ছ,
কিন্তু আমার জন্য কোনো কিছুই করে দেখাচ্ছ না। দেখা যাক তুমি আমার জন্য কি করতে পারো। তো প্রেসিডেন্টের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে ওই দিন রাতে জন তার সাথীদেরকে নিয়ে তাকাশি আর ইবের কেবিনের উপর হামলা চালায়। তারা তাকাশিকে টেনে বাইরে নিয়ে আসে আর ভেতরে কয়েকজন ইবের সৌন্দর্য দেখে তাদের লোভ সামলাতে না পেরে তারা মেয়েটির সাথে খুব খারাপ কাজে লিপ্ত হয়। অসহায় তাকাশি এসবে বাধা দিলে তাকে মেরে আধমরা করে দেওয়া হয়। জন এসব দেখতে পেয়ে ভেবে নেয় পথের কাঁটা রেখে কি লাভ, তাই সে চাকু দিয়ে তাকাশিকে খুন করে ফেলে আর তার ডেড বডিটাকে সমুদ্রের পানিতে ফেলে দেয়। তো এরপর ওই গুন্ডারা ইবের উপর নিজেদের পিপাসা মেটানোর পর তাকে বেহুশ করে প্রেসিডেন্টের কেবিনে দিয়ে আসে আর জন দরজার বাহিরে পাহারায় দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই প্রেসিডেন্টের ছেলে অ্যাডাম সেখানে চলে আসে। জন তাকে ভিতরে ঢুকতে বাধা দেয়, তবে খানিক বাদেই প্রেসিডেন্ট তার লালসা মিটিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর অ্যাডাম ভিতরে ঢুকে যায় আর ইবকে এমন বিবস্ত্র অবস্থায় দেখে তার খুবই খারাপ লাগে আর নিজের বাবার প্রতি তার ভীষণ ঘৃণা হতে থাকে। তবে চোখের সামনে ইবকে এই অবস্থায় দেখতে পেয়ে অ্যাডাম যেন নিজের ভেতরে নোংরা জানোয়ারটাকে আর আটকাতে পারে না, তাই সে ইবের সাথে ওই নোংরা কাজটা করে ফেলে। এদিকে এই সব কিছু বাইরে দাঁড়িয়ে সেই বৃদ্ধ লোকটা দেখতে থাকে, কিন্তু তার এখানে কিছুই করার থাকে না। তো এভাবে রাতভর অত্যাচারের শিকার হওয়ার পর ইবের জ্ঞান ফিরে আসলে সে বাইরে এসে জনের কাছে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন জন বলে, তোমার স্বামীকে তো আমরা সেই কখন মেরে ফেলেছি। এটা শুনে ইব অনেক রেগে যায় আর গোটা জাহাজে তার স্বামীকে খুঁজতে থাকে। একটা সময় সে তাদের কেবিনের সামনে এসে তাকাশির জুতো আর রক্ত দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে বুঝতে পেরে যায় তারা সত্যি সত্যি তাকাশিকে মেরে ফেলেছে। নিজের সবকিছু হারিয়ে ইব এখন আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তখনই ওই বুড়ো লোকটা এসে তাকে বাঁচিয়ে নেয়। তো ওই দিন রাতে সবাই নিজেদের মতো করে ঘুমিয়ে পড়ে আর আজকে রাতটা এভাবেই কেটে যায়। কিন্তু পরের দিন সকালে যে কি হতে যাচ্ছে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। পরের দিন সকালে উঠে ইব যেন তার চোখকে বিশ্বাসই করতে পারছে না। সে দেখতে পায় জাহাজটি পানিতে ভাসার পরিবর্তে হাওয়াতে উঠছে। শুধু ইবই নয়, জাহাজের সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তখন হঠাৎ করে ক্যাপ্টেন মাইকে ঘোষণা করে জাহাজ কোনো রাডারেও কাজ করছে না, এমনকি কোনো সিগন্যালও পাওয়া যাচ্ছে না। আমরা এখন কোথায় যাচ্ছি এটা আমরা নিজেরাও জানি না, কিন্তু আমরা খুব দ্রুত এর একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। ক্যাপ্টেন এই কথা বলে সবাইকে শান্ত করার চেষ্টা করে। এই দৃশ্য দেখে সবাই খুব অবাক হলেও ইব খেয়াল করে সেই বুড়ো লোকটি এই দৃশ্য দেখে মোটেও অবাক হয়নি। তখন ইবের ওই বুড়ো লোকটির উপর সন্দেহ হয়, তাই সে তাকে ফলো করে তার কেবিনের দিকে চলে আসে। ইব সেখানে এসে দেখতে পায় বুড়ো লোকটি লাইটের নিচে যে দুটো ডিম রেখেছিল তা থেকে দুটো বাচ্চা ফুটিয়েছে আর তরমুজের বীজ থেকেও ছোট ছোট চারা বের হচ্ছে। তখন ইব বুঝতে পারে না আসলে এই বুড়ো লোকটা কি করতে চাচ্ছে। তখন বুড়ো লোকটি ইবকে দেখতে পেয়ে তাকে একটি ছোট্ট চারা গাছ দিয়ে দেয়। এটা দিয়ে হয়তো বৃদ্ধ লোকটা ইবের গর্ভে থাকা বাচ্চার দিকে ইশারা করছিল, যার খবর ইব নিজেও জানতো না। তাই ইব এসবের ব্যাপারে কিছুই বুঝতে পারে না। এদিকে ক্যাপ্টেনও রেডিও ফ্রিকোয়েন্সির সিগন্যাল খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই তা পাচ্ছে না। এমন সময় ক্যাপ্টেনের কেবিনে সেই প্রেসিডেন্টের সেই গুন্ডার দলবল নিয়ে হাজির হয়। তারা ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এই জাহাজ কিভাবে হাওয়ার সাথে ভাসছে আর আমরা এখন কোথায় যাচ্ছি। প্রেসিডেন্টের কথা শুনে ক্যাপ্টেন বলে, আমি জানি না কি হচ্ছে, রাডারও কাজ করছে না যে তা থেকে বলতে পারবো আমরা এখন কোথায় যাচ্ছি বা এই জাহাজে কি হচ্ছে। তাছাড়া আমাদের কাছে খুব বেশিও খাবার নেই, যে খাবার আছে তা দিয়ে হয়তো 3 থেকে 4 দিন চলতে পারবো। এই কথা শুনে যাত্রীরা সবাই খুব ভয় পেয়ে যায় আর যে কেবিনের ভেতরে খাবার রাখা ছিল সেখানে গিয়ে কেবিনের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু হঠাৎই সেখানে প্রেসিডেন্টের সেই গুন্ডাটা চলে আসে। প্রেসিডেন্ট তাদেরকে বলে, প্লিজ তোমরা শান্ত হও, কিন্তু কেউ প্রেসিডেন্টের কথা শুনছিল না। তখন গুন্ডাটা সেখানে থাকা যাত্রীদেরকে বন্দুক দেখায়। বন্দুকের ভয়ে যাত্রীরা শান্ত হয়ে যায়। তখন প্রেসিডেন্ট বলে, কেউ বিশৃঙ্খলা করো না, সবাই সমান সমান খাবার পাবে। এই বলে সে স্টোর রুমের চাবিটা নিয়ে নেয়, কিন্তু তারপরে সে তার আসল রূপ সবাইকে দেখায়। সে ক্যাপ্টেনকে গিয়ে বলে, আজ থেকে কেউ খাবার পাক বা না পাক, আমি এবং আমার ছেলে যেন কোনো খাবার থেকে বঞ্চিত না হই। কিন্তু প্রেসিডেন্টের কথা ক্যাপ্টেন কিছুতেই মেনে নিতে পারছিল না। এরপর কিছুদিন এভাবে চলছিল। যাত্রীদেরকে শুধুমাত্র সামান্য ভাত দেওয়া হচ্ছিল আর এই সব কিছু করছিল সেই গুন্ডার লোকেরা। এদিকে যাত্রীদের মধ্যে কিছু যাত্রী বলে ওঠে, এই সামান্য ভাত দিয়ে তো আমাদের পেটই ভরে না। এই কথা শুনে গুন্ডার লোকেরা বলে, চুপচাপ এগুলোকে খেয়ে নাও, এটা সবাইকেই দেওয়া হচ্ছে। আর এভাবেই কিছুদিন চলতে থাকে। এখন দিনে একবার মাত্র খাবার দেওয়া হয়, তাও আবার খুব সামান্য পরিমাণে। আর এই খাবারের জন্য যদি যাত্রীরা প্রতিবাদ করে তাহলে গুন্ডার লোকগুলো তাদেরকে খুবই মারধর করে। এরপর একদিন যাত্রীরা গুন্ডার লোকদেরকে ফলো করতে করতে প্রেসিডেন্টের কেবিনে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় টেবিল ভর্তি ভালো ভালো খাবার তারা পেট ভরে
খাচ্ছে। এটা দেখতে পেয়ে যাত্রীরা আরো বেশি রেগে যায়, কিন্তু গুন্ডাটা আবারও তার বন্দুক দেখিয়ে যাত্রীদেরকে হুমকি দিয়ে বলে, তোমাদের সকলেরই মুখ বন্ধ রাখো, না হলে কিন্তু তোমাদেরকে গুলি করে দিব। এই ভয়ে যাত্রীরা কিছুই করতে পারছিল না, তাই তারা সেখান থেকে চলে আসে। এদিকে আস্তে আস্তে খাবারের সঙ্গে পানিও শেষ হয়ে আসে, তাই বৃদ্ধ লোকটি তার গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য টয়লেট থেকে প্রস্রাব সংগ্রহ করে, আর সেই প্রস্রাবগুলোকে সে গাছের চারাগুলোতে দিচ্ছিল। এটা দেখতে পেয়ে ইভ বমি করতে শুরু করে। তখন বৃদ্ধ লোকটি তাকে পরীক্ষা করে বলে সে মা হতে চলেছে, কিন্তু তার স্বামী এখন আর বেঁচে নেই, আর সে একা একা এই বাচ্চাকে পালতে পারবে না। তাই সে তাকে মেরে ফেলার কথা ভাবে আর একটা ছুরি দিয়ে তার পেটে ঢুকাতে যায়। ঠিক তখনই বৃদ্ধ লোকটি তাকে বাধা দেয় এবং তার বাচ্চার জীবন বাঁচিয়ে দেয়। এরপর থেকে ইভ ওই বুড়ো লোকটির কাছে থাকে এবং ওই বুড়ো লোকটি সমস্ত কাজকর্মে সহযোগিতা করে। কিন্তু ইভ বুড়ো লোকটিকে বলে, এত কষ্ট করে কি লাভ? যতদিন এই গাছগুলোতে ফল আসবে ততদিনে জাহাজের লোকগুলো না খেতে পেয়ে মারা যাবে। ইভের এই কথা শুনে বুড়ো লোকটি তাকে কিছুই না বলে আগের মতো একটা মুচকি হাসি দেয়। এদিকে প্রেসিডেন্ট আবারও ক্যাপ্টেনের কেবিনে যায় আর তাকে আবারও জিজ্ঞাসা করে এই জাহাজ কোথায় যাচ্ছে, যার উত্তরে ক্যাপ্টেন বলে আমি কিছুই জানি না। দ্বিতীয়বার ক্যাপ্টেনের মুখে এই কথা শুনে প্রেসিডেন্ট এতটাই রেগে যায়, সে ক্যাপ্টেনের মুখে একটা প্রচন্ড জোরে চড় মারে, কিন্তু ক্যাপ্টেন তার কোনো প্রতিবাদই করে না। সে চুপচাপ দাঁড়িয়ে সবকিছুকেই সহ্য করে যায়। এরপর ক্যাপ্টেন তার সকল সাথীদেরকে বলে যে এই প্রেসিডেন্ট একজন লোভী ব্যক্তি, আর তার সঙ্গে ওই গুন্ডারা তো সব সময় আছেই। তাদের সঙ্গে লড়াই করতে হলে আমাদের কিছু অস্ত্রের দরকার, কিন্তু আমাদের কাছে তো কোনো কিছুই নেই। আমরা জানি এই জাহাজটা যুদ্ধে, তাই আমরা যদি একটু খোঁজাখুঁজি করি তাহলে ভাগ্য যদি আমাদের সহায় হয় তাহলে হয়তো আমরা এই জাহাজ থেকে কোনো না কোনো অস্ত্র পেয়ে যাব। আর ক্যাপ্টেনের এই সকল কথা শুনে সঙ্গীরা অস্ত্র খোঁজার কাজে লেগে পড়ে। তারা সত্যি সত্যি বোমাভর্তি একটা বক্স পেয়ে যায়, যেটাকে তারা সবাই মিলে লুকিয়ে রাখে। এদিকে যাত্রীদেরকে 2 দিন পর পর একদিন খাবার দেওয়া হচ্ছিল, তাও আবার খুবই সামান্য। আর তারা এই নিয়ে প্রতিবাদ করতে গেলে গুন্ডাদের মারধর তো আছেই। তারা এতটাই ক্ষুধার্ত ছিল যে একদিন যখন প্রেসিডেন্ট খাবার খাচ্ছিল তখন সেই খাবারের গন্ধ শুকে তারা টেবিলের আশেপাশে ভিড় করে। এটা দেখতে পেয়ে প্রেসিডেন্ট প্লেট থেকে যাত্রীদের দিকে একটা মাংসের টুকরো ছুঁড়ে দেয়, আর সেটা নেওয়ার জন্য সবাই কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে। তারা একে অপরের সাথে মারামারি করতে থাকে, আর এটা দেখতে পেয়ে প্রেসিডেন্ট এবং গুন্ডারা খুবই মজা পায়। অ্যাডাম এসব দেখে তার বাবার উপর খুবই রেগে যায় এবং তার বাবাকে বলে, তুমি এত লোভী এবং নিষ্ঠুর একটা মানুষ আমি আগে জানতাম না। তুমি কেন এই মানুষগুলোর সাথে এমনটা করছো বাবা? যার উত্তরে প্রেসিডেন্ট বলে, বেটা, আমরা যদি বাঁচতে চাই তবে তাদের সবাইকেই মরতে হবে। তুমি এটাকে নাটক বা সিনেমার দৃশ্য ভেবে উপভোগ করো। ইভো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল, কিন্তু সে আর এসব সহ্য করতে পারে না। তখন সে প্রেসিডেন্টের কাছে এসে বলে, খাবার তো তোমরা সবকিছুই লুট করে নিয়েছো, এবার তো এই অসহায় মানুষের প্রতি একটু সহানুভূতি দেখাতে পারো। তখন সেখানে থাকা সেই গুন্ডাটা আবারও ইভের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে এবং তাকে আবারও খুব বাজেভাবে টাচ করতে চায়, কিন্তু সেখানে প্রেসিডেন্টের ছেলে অ্যাডাম গুন্ডাকে ধাক্কা দেয় আর গুন্ডাকে মারধর করে ইভকে সেখান থেকে নিয়ে যায়। কারণ সেই রাতের পর থেকে প্রেসিডেন্টের ছেলে অ্যাডাম খুব অপরাধ প্রবণতায় ভুগছিল, তাই সে ইভের কাছে সেদিন রাতের জন্য খুবই লজ্জিত হয়ে ক্ষমা চায়। কিন্তু ইভ তাকে বলে, তুমি সেদিন রাতে আমার সঙ্গে যেটা করেছো সেটার জন্য তোমাকে কখনোই ক্ষমা করা যায় না। এই কথা বলে ইভ সেই বুড়ো লোকটির কেবিনে চলে আসে, আর সেখানে সেই বুড়ো লোকটি এখনো গাছপালা লাগিয়ে যাচ্ছিল। এদিকে গুন্ডাটা প্রেসিডেন্টকে খুশি করার জন্য তাকে একটা বন্দুক দিয়ে বলে, স্যার আপনি এটা রাখুন, হয়তোবা এটা আপনার আত্মরক্ষার জন্য কাজে লাগবে। এতে প্রেসিডেন্ট গুন্ডাটার উপরে বেশ খুশি হয়ে যায়। কিছু যাত্রী গোপনে খাবার চুরি করার চেষ্টা করছিল, কিন্তু গুন্ডার লোকেরা তাদেরকে অনেক মারধর করে। প্রেসিডেন্ট সেখানে গিয়ে জনকে একটা থাপ্পড় মারে আর বাকি লোকদের উপর বন্দুক উঠিয়ে বলে, তোমরা থাকতে এই লোকগুলো এখানে কিভাবে এসে খাবার চুরি করেছে। এতে করে ওই গুন্ডাটার খুবই রাগ হয় প্রেসিডেন্টের উপর। সে মনে মনে ভাবতে থাকে যেই বন্দুক তাকে দিয়েছে আত্মরক্ষার জন্য, আর সেই বন্দুক দিয়েই সে কিনা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এখানে প্রেসিডেন্ট বুঝতে পারে যে গুন্ডাটা তার উপরে রাগ করেছে। এখানে টিকে থাকতে হলে গুন্ডাটাকে তার দরকার, তাই সে যখন মদ খাচ্ছিল তখন গুন্ডাটাকে তার কাছে ডাকে এবং তাকেও তার সঙ্গে মদ খাওয়ার জন্য অফার করে আর বলে, সবকিছুই ঠিক হয়ে যাবে, তুমি একটুও চিন্তা করো না। আসলে গুন্ডাটাকে হাতে রাখার জন্য সে এই টেকনিকটাকে খাটায়। অ্যাডাম ইভের কাছে আসে এবং সে সেই বৃদ্ধ লোকটির ব্যাপারে জানতে চায়।
কিন্তু ইব বলে তার উদ্ভট কাজকর্মের ব্যাপারে আমি কিছুই বুঝতে পারি না। এদিকে যাত্রীদের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল, কারণ তাদেরকে 2 দিনের খাবারের পরিবর্তে 3 দিন পর একদিন খাবার দেওয়া হচ্ছিল, তাও আবার খুবই সামান্য। ক্ষুধার যন্ত্রণায় তারা আবারও স্টোর রুমে হামলা করে। গুন্ডার লোকেরা এই ব্যাপারটা জানতে পেরে প্রেসিডেন্টকে জানিয়ে দেয়, আর প্রেসিডেন্ট সেখানে এসে একটা লোককে গুলি করে মেরে ফেলে। এটা দেখতে পেয়ে বাকি যাত্রীরা খুবই ভয় পেয়ে যায়। যে যা খাবার নিয়েছিল তা আবারও সেখানে রেখে চলে যায়। গুন্ডার লোকেরা সেই লাশটাকে ফেলে দেওয়ার জন্য উঠাচ্ছিল, ঠিক সেই সময় সেই বুড়ো লোকটি চলে আসে আর সেই লাশটাকে তাদের কাছ থেকে নিয়ে তার কেবিনে চলে যায়। এই দৃশ্য ইবো দেখতে পায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে এই লাশটি দিয়ে সেই লোকটি কি করবে। আসলে গাছ লাগানোর জন্য আরো মাটির দরকার ছিল, কিন্তু বুড়ো লোকটির কাছে মাটি শেষ হয়ে গিয়েছিল। তাই সে এই লাশটাকে প্রথমে কেটে তার হাড্ডিগুলোকে আলাদা করে, তারপর সেই হাড্ডিগুলো একটা মেশিনে চূর্ণ করে, এরপর সেগুলো গাছের গোড়ায় দেয়। ইবেই সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এসব দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। সে শুধু ভাবতে থাকে এই বুড়ো লোকটা আসলে কি করতে চাচ্ছে। প্রেগনেন্ট ইবেরও খুব ভয় লাগে। সে ভাবতে থাকে তার বাচ্চাটা কি আদৌ পৃথিবীর আলো দেখতে পাবে। তার নিজের এবং বাচ্চার সুরক্ষার জন্য সে অ্যাডামের সঙ্গে তার প্রেগনেন্টের ব্যাপারে সবকিছুই বলে দেয়। সে বলে এই বাচ্চা কার, কিন্তু ইব বলে আমি জানি না। সে বলে তোমারও হতে পারে, তবে যারই হোক না কেন এই বাচ্চাই এখন আমাদের ভবিষ্যৎ। অ্যাডাম কেবিনে ফিরে এসে দেখতে পায় তার বাবা গুন্ডাটার সঙ্গে আলোচনা করছে। এখন যদি খাবার একদমই বন্ধ করে দেওয়া হয় তাহলে খুব বড় একটা দাঙ্গা লেগে যাবে, তাই এই বিষয় নিয়ে তারা প্ল্যান করছিল। এদিকে খাবারও আর বেশি নেই। প্রেসিডেন্ট এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। তারপর তারা হঠাৎ কোনো কারণে ক্যাপ্টেনের কেবিনে এসে সেখানে বোমাভর্তি সেই বক্সটা খুঁজে পেয়ে যায়। ক্যাপ্টেনের কাছ থেকে তারা সেটাকে নিয়ে নেয়। আর প্রেসিডেন্ট এবার একটা বড় ধরনের গেম খেলতে চাচ্ছিল, তাই প্রেসিডেন্ট একটা ঘোষণা দেয় যে আজকে সবাইকে খাবার দেওয়া হবে, যেটা ওই স্টোর রুমের ভেতরে রাখা আছে। সবাই সেখান থেকে যার যার ইচ্ছে মতো খাবার নিতে পারবে। ক্ষুধার যন্ত্রণায় লোকগুলো আর কিছুই ভাবতে পারে না। তাদের মাথায় এটাও আসে না যে এটা হয়তোবা প্রেসিডেন্টের কোনো চাল হতে পারে। তাই তারা কিছু না ভেবেই সেই স্টোর রুমের দিকে দৌড়াতে থাকে। তারা যখন সবাই স্টোর রুমের ভিতরে ঢুকে পড়ে তখনই বাইরে থেকে গুন্ডার লোকগুলো দরজা বন্ধ করে দেয়। এরপর ক্যাপ্টেনের কাছ থেকে পাওয়া বোমা দিয়ে সেই ঘরটাকে উড়িয়ে দেওয়া হয়। আর বাকি যেসব যাত্রীরা বাইরে ছিল তাদের উপর প্রেসিডেন্ট এবং গুন্ডার লোকেরা হামলা করে তাদেরকেও মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই জাহাজটা যেন একটা মৃত্যুপরী হয়ে ওঠে। এটা দেখতে পেয়ে ক্যাপ্টেনের এত খারাপ লাগে যে আজকে খাবারের জন্য এই নিরীহ মানুষগুলো কেমনভাবে হত্যা করা হলো। সে রাগে দুঃখ কষ্টে অবশিষ্ট খাবারগুলোকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। চোখের সামনে খাবারগুলোকে পুড়তে দেখে প্রেসিডেন্ট এবং সেই গুন্ডাটা কিছুতেই তাদের রাগ কন্ট্রোল করতে পারে না, তাই ক্যাপ্টেনকেও সেখানে তারা গুলি করে মেরে ফেলে। এদিকে সেই বুড়ো লোকটি জাহাজের সব লাশগুলোকে তার গাছ লাগানোর কাজে ব্যবহার করতে শুরু করে। সে লাশগুলোকে কেটে টুকরো টুকরো করে সেগুলোর হাড্ডি মাংস মাটির সাথে মিশিয়ে দেয়, আর সেখানে সে বীজ লাগাতে শুরু করে। আর যে লাশগুলো অবশিষ্ট ছিল সেগুলোর ফাঁকা জায়গার ভেতরে মাটি ভরে তার ভেতরে গাছ লাগায়। এরপর ইবকে জীবিত দেখে গুন্ডা তাকে মারতে আসে। তখন অ্যাডাম তাকে বাধা দিলে সে অ্যাডামকে মারতে যায়। এরই মধ্যে প্রেসিডেন্ট সেখানে চলে আসে এবং গুন্ডাকে গুলি করে দেয়, কিন্তু গুলিটা গুন্ডার হাতে লাগে, তাই তার তেমন কিছুই হয় না। এরপর গুন্ডা প্রেসিডেন্টকে মেরে তার থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকেই গুলি করে মেরে ফেলে। অ্যাডাম আর ইব তখন সেখান থেকে পালিয়ে যায়, আর গুন্ডাটা তাদের পিছু নিতে থাকে। আর এক পর্যায়ে খুঁজতে খুঁজতে সে তাদের একটা কেবিনে গিয়ে খুঁজে পায়। সেখানে অ্যাডাম এবং গুন্ডার মধ্যে অনেক হাতাহাতি এবং মারামারি হয়। গুন্ডাটা যখন অ্যাডামকে মারতে থাকে তখন সুযোগ বুঝে ইব গুন্ডার বন্দুকটা ছিনিয়ে নেয় এবং গুলি করে তাকে মেরে ফেলে। কিছুদিন পরে দেখা যায় যে লাশের শরীরের ভেতরে যে মাটি দিয়ে বীজ দেওয়া হয়েছিল সেসব জায়গা থেকে চারা গজাতে শুরু করেছে। অ্যাডাম এবং ইব একদিন বৃদ্ধ লোকটির কাছে গিয়ে খাবার চায়, কিন্তু এখনো মুরগি ডিম দিতে সময় লাগবে আর গাছে এখনো ফল আসেনি। কিন্তু কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লোকটি একটা তাজা মাংসের টুকরো তাদেরকে খেতে দেয়। এটা দেখেই বোঝা যায় যে ওই বৃদ্ধ লোকটি তার নিজের মাংস কেটে তাদেরকে খেতে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে তাদেরকে সরি বলে, কিন্তু ওই বৃদ্ধ লোকটি তাকে দেখে মুচকি হাসে। বৃদ্ধ লোকটি সেদিন রাতে তার শরীরের যতগুলো অংশ সম্ভব কেটে একটা পাত্রে রাখে। এরপর জাহাজের ছাদে গিয়ে সেখান থেকে লাফ দেয়। পরের দিন সকালে ইব জাহাজে রক্তের চিহ্ন দেখে বুঝে যায় যে বৃদ্ধ লোকটি আর বেঁচে নেই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অ্যাডাম ইবকে জিজ্ঞাসা করে ওই বৃদ্ধ লোকটি কোথায় চলে গিয়েছে। সে কি ভগবান ছিল নাকি কোনো ফেরেশতা ছিল যে সে একটি কথাও বলতো না, শুধুমাত্র মুচকি হাসতো। এখানে ইব তাকে কিছুই বলতে পারে না।
এরপরে বেশ কিছুদিন তারা দুজন বৃদ্ধ লোকটির মাংস খেয়ে কাটিয়ে দেয়, কিন্তু যখনই সেই মাংস শেষ হয়ে যায় তখন অ্যাডাম তার খিদে সহ্য করতে পারে না, তাই সে ওই মুরগিটিকে খেতে চায়। কিন্তু ইভ তাকে বারণ করে বলে, মুরগিগুলো আমরা ততক্ষণ খেতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওরা ডিম না পারে, তা না হলে ওই বৃদ্ধ লোকটি এতদিন ধরে যে কষ্ট করেছে সবকিছুই বৃথা হয়ে যাবে। কিন্তু অ্যাডাম তার কোনো কথাই শোনে না, সে জোর করে মুরগিটিকে মারতে উদ্যত হয়। তখন ইভ কোনো উপায় না পেয়ে একটি কুড়াল দিয়ে তাকে আঘাত করে, শেষমেশ অ্যাডামও মারা যায়। পুরো জাহাজ ইভ এখন একাই বেঁচে আছে। এরপর সে অ্যাডামের মাংস খেয়ে আরো কিছুদিন কাটিয়ে দেয়। অ্যাডামের মাংস যখন শেষ হয়ে যায় তখন ইভ ক্ষুধায় ভেঙে পড়ে। সে ভেবে নেয় সে হয়তোবা আর বেশি দিন বাঁচবে না, কিন্তু এরই মধ্যে গাছগুলোতে ফল ধরেছে এবং মুরগিও ডিম দিতে শুরু করেছে, অর্থাৎ এখন তার খাবারের জোগাড় হয়ে গিয়েছে আর সে তার বাচ্চাকেও বাঁচাতে পারবে। এভাবে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। দেখতে দেখতে ওই জাহাজটি একটা জঙ্গলে পরিণত হয় আর ইবের বাচ্চাটা এখন অনেক বড় হয়ে যায়। এরকমই করে প্রায় 17টি বছর কেটে যায়। এখন এই জাহাজটাকে দেখলে মনে হয় জঙ্গলে ঘেরা একটা পাহাড়। ইবের ছেলে এখন যৌবনের দিকে পা বাড়াচ্ছিল আর ইবের অনেক বয়স হয়ে গিয়েছিল। একদিন ইব এবং তার ছেলে মিলে খাবার খাচ্ছিল, তখন ইব দেখতে পায় যে তার ছেলের হাতে একটি বন্দুক, যেটা একসময় ওই গুন্ডাটার হাতে ছিল। এরপর ইব তার বন্দুক নিতে চাইলে সে তাকে তার বন্দুক দেয় না, উল্টো সে তার মাকে খারাপ নজরে দেখতে থাকে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে, যেটা দেখে ইব সেখান থেকে পালিয়ে যায় আর তার পিছু পিছু তার ছেলেও দৌড়তে থাকে। একজন মাতার জন্ম দেওয়া ছেলের লালসা ভরা নজর থেকে বাঁচার জন্য পালাতে থাকে। আর এমনই এক অমানবিক দৃশ্যের মধ্য দিয়ে আজকের গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, পুরো গল্পটা কিন্তু আমাদের সমাজের বাস্তবতা নিয়ে তৈরি করা হয়েছে। সমাজের অনেক মানুষ আমাদের ক্ষতি করে ভালো সাজার চেষ্টা করে, আর সেটা হলো প্রেসিডেন্টের ছেলে অ্যাডাম। তাছাড়া ওই বুড়ো লোকটির মতো আমাদের সমাজে কিছু লোক আছে যারা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে চায়। এছাড়া এক মুঠো খাবারের অভাব যে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা ওই গল্পে স্পষ্ট ফুটে উঠেছে। আর সবশেষে যৌন ক্ষুধা যে মানুষের জন্য কতটা ভয়াবহ সেটাও আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে। অর্থাৎ এই পুরো জাহাজটি আমাদের পৃথিবী, এর নাবিক আমরা নিজেরাই। গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।